একটা সময় ছিল যখন একটা দেশের মানুষ স্বাধীনতার জন্য অপেক্ষা করছিল, আর বাংলার মানুষ অপেক্ষা করছিল এক মুঠো খাবারের জন্য। শহরের রাস্তায় তখন যুদ্ধের ছায়া, গ্রামের পথে ক্ষুধা, আর ফুটপাতে কেউ হয়তো তখনো বেঁচে আছে, কেউ হয়তো আর নেই। এই সময়ই একজন তরুণ কবি কলম তুলে নিলেন। তিনি চাঁদের দিকে তাকালেন, কিন্তু চাঁদ দেখলেন না, দেখলেন রুটি। তারপর লিখলেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি। মাত্র কয়েকটি শব্দ, কিন্তু সেই কয়েকটি শব্দের মধ্যে লুকিয়ে ছিল একটা গোটা সময়। যে সময়ে কবিতা শুধু ফুলের কথা বললে অসম্পূর্ণ থেকে যেত, কারণ চারপাশে তখন মানুষের পেটে আগুন। এই কবির বয়স তখন কত? 20, তারও কম। একটা গোটা পৃথিবীকে দেখার জন্য যে বয়সটুকু যথেষ্টও নয়, সেই বয়সেই তিনি দেখে ফেলেছিলেন যুদ্ধ, মন্বন্তর, ক্ষুধা, শোষণ, রাজনীতি আর স্বাধীনতার জন্য অপেক্ষা করতে থাকা গোটা একটা দেশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, এই কবি স্বাধীনতার সূর্যোদয় দেখতে পারেননি। দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক মাস আগে শেষ হয়ে গিয়েছিল তার জীবন। তবু তার কবিতা থেমে থাকেনি, কারণ তিনি শুধু নিজের কথা লেখেননি, তিনি লিখেছিলেন যে মানুষটির মুখ ইতিহাসের পাতায় থাকে না তার কথা, একটা ক্ষুধার্ত শিশুর কথা, একজন শ্রমিকের কথা, একজন মেহনতি মানুষের কথা, একটা দেশের কথা, যে দেশ তখনো স্বাধীন হয়নি। আর সেই গল্পের শুরু 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে, সুকান্ত ভট্টাচার্য, স্বাধীনতার আগে যে কবি হারিয়ে গেলেন। 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ, বর্ষার কলকাতা। ইংরেজিতে 15ই আগস্ট 1926। কালীঘাটের মহিমালদা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্ম নিল এক শিশু। রানী দিদি নাম রাখলেন সুকান্ত। তাদের আদি নিবাস ছিল আজকের বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ার উনশিয়া গ্রামে। কিন্তু সুকান্তের শৈশবের শহর কলকাতা। মহিমালদা স্ট্রিটের পর তার জীবনের সঙ্গে জড়িয়ে গেল বাগবাজার, তারপর বেলেঘাটা। এই শহরের গলি, ট্রামের ঘন্টা, গঙ্গার ঘাট, মানুষের ভিড়, সবকিছুই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল একটি কিশোরের চোখে। আর সেই চোখ খুব তাড়াতাড়ি খুঁজে পেল আর একটা পৃথিবী, বই আর কবিতার পৃথিবী। অল্প বয়সে শুরু হলো লেখালেখি, কিন্তু সুকান্ত যে সময়ে বড় হচ্ছেন সেই সময়ে ভারত একেবারেই শান্ত নয়। দেশ তখন স্বাধীনতার জন্য লড়ছে। কলকাতার রাস্তায় মিছিল, কোথাও পুলিশের লাঠি, কোথাও গ্রেফতার, আর তরুণদের চোখে একটা স্বাধীন দেশের স্বপ্ন। সেই সময়ের বাতাসেই সুকান্ত ধীরে ধীরে বুঝতে শিখছেন, দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে মানুষও। আর তাই তার কবিতার ভিতরে খুব অল্প বয়স থেকেই শোনা যেতে থাকে একটা অন্যরকম স্বর, প্রশ্ন করার স্বর, বিদ্রোহের স্বর। আর সেই প্রশ্নের সঙ্গে সুকান্তের ভিতরেও জন্ম নিচ্ছে প্রতিবাদের ভাষা। তিনি লিখলেন, আমি একটা দেশলাই কাঠি, হয়তো একদিন জ্বালিয়ে দেব সব অন্যায়, সব অত্যাচার। আমি ক্ষুদ্র, কিন্তু আমার ভেতরে আছে প্রচন্ড আগুন। যখন আমি জ্বলে উঠব, তখন কোনো বাধাই আমাকে থামাতে পারবে না। সুকান্তের সময় রাজনীতি ততদিনে আরো জটিল হয়ে উঠছে। সুভাষচন্দ্র বসুর উত্থান তরুণদের মধ্যে তৈরি করছে তীব্র আলোড়ন। কংগ্রেসের ভিতরে মত পার্থক্য বাড়ছে, আর পাশাপাশি বামপন্থী ও কমিউনিস্ট চিন্তা তরুণ সমাজের সামনে আনছে সমাজ বদলের নতুন প্রশ্ন। এই উত্তাল সময়ের মধ্যেই সুকান্তের চিন্তাভাবনাও ধীরে ধীরে বদলাতে থাকে। তারপর 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের আগুন ইউরোপে, কিন্তু তার ছায়া এসে পড়ল কলকাতাতেও। ব্ল্যাকআউট, সামরিক প্রস্তুতি, বিমান হামলার আশঙ্কা, রাতের শহর অন্ধকার হয়ে যাচ্ছে। একদিকে একটি কিশোরের হাতে খাতা, অন্যদিকে চারপাশে যুদ্ধের ভয়। সুকান্ত তখনও জানেন না এই যুদ্ধ শুধু পৃথিবীকে বদলাবে না, বদলে দেবে তার কবিতাকেও। কারণ যুদ্ধের পরেই বাংলার সামনে আসছে আরো ভয়াবহ এক বিপর্যয়। একটা কিশোর যখন বড় হয়, তার চারপাশের পৃথিবী তাকে শেখায় কি নিয়ে স্বপ্ন দেখতে হবে। সুকান্তের চারপাশে তখন একটা দেশ স্বাধীন হতে চাইছে, কিন্তু প্রশ্নটা শুধু কবে স্বাধীন হবে ভারত, প্রশ্নটা আরো বড়, স্বাধীন ভারত কেমন হবে। 1938, হরিপুরা কংগ্রেস, সভাপতি হলেন সুভাষচন্দ্র বসু। তার সামনে ছিল একটি দ্রুত সংগঠিত শক্তিশালী স্বাধীনতার লড়াইয়ের স্বপ্ন। তরুণদের একটা বড় অংশ সুভাষের মধ্যে দেখতে পাচ্ছিল অন্যরকম নেতৃত্ব। কলকাতার তরুণ সমাজও তার বাইরে ছিল না। কিন্তু পরের বছর ত্রিপুরী কংগ্রেস,
সুভাষ আবার সভাপতি নির্বাচিত হলেন। কিন্তু কংগ্রেসের ভিতরে তার রাজনৈতিক পথ নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হলো। গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের একটি বড় অংশ সুভাষের সঙ্গে একই পথে হাঁটতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত সুভাষকে সভাপতির পদ ছাড়তে হলো। একটা কিশোরের কাছে এই ঘটনা শুধু রাজনীতির খবর নয়, এটা একটা প্রশ্ন। একই স্বাধীনতার স্বপ্ন, তবু পথ এত আলাদা কেন? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সুকান্তের সময় তরুণরা শুধু কংগ্রেসের দিকেই তাকাচ্ছিল না, তারা তাকাচ্ছিল আরো এক নতুন রাজনৈতিক ধারার দিকে। শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, শোষণের বিরুদ্ধে লড়াই, সমাজ বদলের স্বপ্ন। বাংলায় তখন বামপন্থী রাজনীতির প্রভাব বাড়ছে। কমিউনিস্ট আন্দোলন তরুণদের সামনে তুলে ধরছে একটা নতুন প্রশ্ন: শুধু ব্রিটিশ শাসন শেষ হলেই কি সব মানুষের মুক্তি আসবে? এই প্রশ্নটাই সুকান্তকে গভীরভাবে টানতে শুরু করল। তিনি বুঝতে শুরু করলেন, যে মানুষ সারাদিন কাজ করে তবু পেট ভরে খেতে পারে না, যে কৃষক নিজের জমিতে ফসল ফলিয়েও অনাহারে থাকে, যে শ্রমিক শহর তৈরি করে নিজেই বেঁচে থাকে অভাবে, তার স্বাধীনতার কথাও বলতে হবে। আর সেখানেই সুকান্তের কবিতা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। কবিতা আর শুধু কবির নিজের অনুভূতি নয়, কবিতা হয়ে উঠল মানুষের পক্ষে দাঁড়ানোর অস্ত্র। তিনি লিখলেন, কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট কর, লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁফ, মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুদের পাপ, উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে, কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে, আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে, হে কলম আনো দিকে দিকে। কিন্তু ইতিহাস তাকে আরো কঠিন পরীক্ষার সামনে নিয়ে যাচ্ছিল। প্রতিদিনের জীবন, তার ক্ষুধা, তার দুঃখ, তার অসমতা, এসবই হয়ে উঠল সুকান্তের কবিতার বিষয়। আর এই সময়ই তার জীবনে এলো একটা অদ্ভুত সত্য। সুকান্ত ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেননি। যে সমাজে সাফল্যের মাপকাঠি ছিল পরীক্ষার ফল, সেই সমাজের প্রচলিত সাফল্যের সংজ্ঞায় সুকান্ত সফল হননি। কিন্তু ইতিহাসের কি আশ্চর্য পরিহাস, যে তরুণ ম্যাট্রিকের গণ্ডি পেরোতে পারেননি, সেই তরুণী পরে বাংলা সাহিত্যের একটি প্রজন্মের কণ্ঠ হয়ে উঠলেন। তারপর ইতিহাস আরো ভয়ঙ্কর হয়ে উঠল। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর যুদ্ধ যত এগোতে থাকলো ভারতের রাজনীতিও তত উত্তপ্ত হয়ে উঠল। 1942 রাস্তায় প্রতিবাদ, গ্রেফতার, দমন পীড়ন, একদিকে স্বাধীনতার দাবিতে দেশ উত্তাল, অন্যদিকে যুদ্ধের বোঝা ক্রমশ চাপছে সাধারণ মানুষের উপর। আর সুকান্ত দেখছেন ইতিহাসের বড় বড় ঘটনাগুলোর সবচেয়ে ভারী বোঝাটা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধে। তারপর এলো 1943। বাংলার আকাশে এবার শুধু যুদ্ধের কালো মেঘ নয়, নেমে এলো ক্ষুধা। স্টেশনে মানুষ, রাস্তায় মানুষ, ফুটপাথে মানুষ, এক মুঠো চালের জন্য হাহাকার, এক বাটি ফ্যানের জন্য গৃহস্থের দৌড়ে দৌড়ে মানুষ। সুকান্ত এতদিন যে মানুষটির কথা লিখতে চাইছিলেন, এবার সেই মানুষ তার চোখের সামনে মৃত্যুর সঙ্গে লড়ছে। আর এখান থেকে শুরু হবে সুকান্তের জীবনের সবচেয়ে তীব্র অধ্যায়। 1943 একটা বছর, বাংলার ইতিহাসে যে বছরটা শুধু একটা সাল নয়, একটা ক্ষত। ধানের দেশ বাংলা, অথচ বাংলার মানুষই খাবার জন্য রাস্তায়। শহরের পথে পথে ক্ষুধার্ত মানুষের ভিড়, গ্রাম থেকে মানুষ আসছে কলকাতায়, কেউ কাজের আশায়, কেউ এক মুঠো ভাতের আশায়, কেউ এক বাটি ফ্যানের আশায়, কেউ শুধু বেঁচে থাকার আশায়। আর এই দৃশ্যগুলো দেখছিলেন একজন তরুণ কবি, সুকান্ত ভট্টাচার্য। তিনি যে কবিতা লিখছিলেন সেখানে তার কল্পনার পৃথিবী নেই, আছে বাস্তব, আছে ক্ষুধা, আছে মানুষের শরীর, আছে মৃত্যুর গন্ধ। আর তখনই সুকান্তের কবিতার সবচেয়ে বিখ্যাত একটি চিত্রকল্প যেন এই সময়ের বুক থেকেই উঠে আসে। আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ, রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ, বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দুপাশে, প্রত্যহ বিষাক্ত বায়ু, ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে। তিনি ক্ষুধাকে শুধু বর্ণনা করেননি, ক্ষুধাকে অনুভব করিয়েছেন। আর সেই সময় আরেক ছবি, একজন রানার, রাতের অন্ধকারে ছুটে চলেছে সে, তার হাতে খবর, তার কাঁধে দায়িত্ব, আর সামনে দীর্ঘ পথ। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব,
পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। এই রানার যেন সেই সময়ের প্রতীক। একদিকে যুদ্ধ, একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে মানুষকে বাঁচিয়ে থাকার অবিরাম চেষ্টা। সুকান্ত তখন শুধু কবিতা লিখছেন না, তিনি রাজনৈতিক কাজেও যুক্ত। মানুষের মধ্যে যাচ্ছেন, শ্রমিক কৃষকের জীবনকে আরো কাছ থেকে দেখছেন। তার কাছে কবিতা আর নিজের জন্য লেখা নয়, কবিতা মানুষের জন্য। তাই তার কবিতায় একদিকে ক্ষুধা, অন্যদিকে ভবিষ্যতের স্বপ্ন, একদিকে ধ্বংস, অন্যদিকে নতুন পৃথিবী গড়ার আকাঙ্ক্ষা। তিনি জানতেন শুধু স্বাধীনতা এলেই সব প্রশ্নের উত্তর মিলবে না। যে শিশুটি আজ ক্ষুধার্ত, তার কাছে স্বাধীনতার অর্থ কি? যে শ্রমিক আজও শোষিত, তার কাছে স্বাধীনতার অর্থ কি? এই প্রশ্নগুলি সুকান্তের কবিতাকে আরো তীক্ষ্ণ করে তুলেছিল। আর সেই সময়ই তার কবিতার ভাষা হয়ে উঠল আরো সরল, আরো কঠিন, আরো মানুষের কাছাকাছি। 1947-এ প্রকাশিত হবে তার কাব্যগ্রন্থ ছাড়পত্র। কিন্তু তার আগেই তার শরীর ভেঙে পড়ছে। যক্ষা একদিকে দেশের ইতিহাস বদলাচ্ছে, অন্যদিকে সুকান্তের নিজের শরীর তাকে ধীরে ধীরে জীবনের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। স্বাধীনতা তখন আর খুব দূরে নয়, কিন্তু সুকান্তের হাতে সময়ও আর বেশি নেই। 1947, দেশের ইতিহাসে তখন একটা নতুন সকাল আসন্ন। কিন্তু কলকাতার এক হাসপাতালের ঘরে একজন তরুণ কবির কাছে সকালগুলো ক্রমশ দীর্ঘ হয়ে আসছে। সুকান্ত ভট্টাচার্য যাদবপুরের টিবি হাসপাতালের একটি বিছানায় শুয়ে আছেন তিনি। শরীর ভেঙে গেছে, যক্ষা তাকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একসময় যে ছেলেটি মিছিলের মধ্যে হাঁটতো, মানুষের ভিড়ে থাকতো, রাজনৈতিক কাজ করত, শ্রমিক কৃষকের কাছে যেত, শেষ দিনগুলিতে তার চারপাশটা ক্রমশ ফাঁকা হয়ে গেল। বন্ধুরা দূরে, কমরেডরা দূরে, পরিচিত মানুষগুলো সবসময় কাছে আসতে পারছেন না। যে মানুষটি সারা জীবন মানুষের কথা লিখেছিলেন, শেষ জীবনে তাকেই লড়তে হলো এক গভীর একাকিত্বের সঙ্গে। কিন্তু আশ্চর্য, কলমটা থামেনি। শরীর যখন দুর্বল, শ্বাস নিতে কষ্ট, তবুও খাতার পাতায় শব্দ জমছে। মৃত্যু যেন তার দরজায় দাঁড়িয়ে, আর তিনি লিখে চলেছেন। কারণ তার কাছে জীবন মানে শুধু জীবন নয়, জীবন মানে সেই ক্ষুধার্ত মানুষ, সেই শ্রমিক, সেই কৃষক, সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ভবিষ্যৎ প্রজন্ম। আর তার কবিতা যেন তখনও বলছে, হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। কিন্তু সময় আর তাকে খুব বেশি সময় দিল না। 13ই মে 1947, যাদবপুরের সেই হাসপাতালেই শেষ হয়ে গেল সুকান্ত ভট্টাচার্যের জীবন। বয়স মাত্র 20 বছর 8 মাস। আর তারপর একটা অদ্ভুত হিসাব। সুকান্ত চলে গেলেন স্বাধীনতার মাত্র 3 মাস আগে। অর্থাৎ যে স্বাধীনতার জন্য তিনি লিখেছিলেন, যে নতুন পৃথিবীর স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বাধীনতার পতাকা উঠতে দেখার জন্য তিনি বেঁচে থাকলেন না। আরও এক বেদনা ছিল, তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশের প্রস্তুতি চলছিল, কিন্তু বইটি নিজের হাতে প্রকাশিত অবস্থায় দেখে যেতে পারলেন না তিনি। কবি চলে গেলেন, তারপর তার কবিতা বই হয়ে মানুষের হাতে পৌঁছল। ছাড়পত্র একজন মৃত তরুণের প্রথম কাব্যগ্রন্থ। কি অদ্ভুত পরিহাস! কবি পৃথিবী থেকে ছাড়পত্র পেলেন, কিন্তু তার কবিতা পৃথিবী থেকে ছাড়পত্র পেল না, বরং সেই কবিতাই তাকে বাঁচিয়ে রাখল। আজও যখন কোনো তরুণ সুকান্তের কবিতা পড়ে, যখন কেউ উচ্চারণ করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তখন মনে হয় লোকটা বুঝি এখনো বেঁচে আছে। এই শহরের কোথাও, কোনো গলিতে, কোনো মিছিলে, কোনো তরুণের হাতে একটা খাতা নিয়ে। 30শে শ্রাবণে যে শিশুটা জন্মেছিল, সে স্বাধীনতার ভোর দেখে যেতে পারেনি। কিন্তু ভোর আসার আগে সে যে স্বপ্ন লিখে গিয়েছিল, সেই স্বপ্নের ছাড়পত্র আজও হয়নি। 20 বছরের জীবন, কিন্তু সময়ের চেয়েও দীর্ঘ একটা কবিতা। সুকান্ত ভট্টাচার্য। এই কলকাতার এমনই কত গল্প, কত মানুষ, কত স্বপ্ন, কত অসমাপ্ত জীবন সময় পেরিয়ে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। কলকাতা থ্রোব্যাক সেই হারিয়ে যাওয়া গল্পগুলোকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করে। ইতিহাসের পাতায় নয় শুধু,
শহরের স্মৃতিতে। এমন আরও গল্প জানতে কলকাতা থ্রোব্যাককে সাবস্ক্রাইব করুন।